চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ৮, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আবরার নিহতের ৮ দিনে কারণ উদ্ঘাটন, বাস চালাচ্ছিল কন্ডাক্টর। এর আগে গুলশানে আরেক ছাত্রীকে চাপা দিয়ে পালায় চালক। কনফার্ম হলাম যে এখানে গাড়ি চালক ছিল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত। সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকলের সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। নেতাদের অভিযোগ, চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে না। দণ্ডিত আসামি তারেক রহমানকে ফেরত চাওয়ার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা। পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাড়বে না পণ্যের দাম, বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবহনের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি ঠেকানোর আবেদন ব্যবসায়ীদের। এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটি চুন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে পড়ে। ঘটনাস্থলে ৮ জন নিহত হন। এই ঘটনায় আহতদের কয়েকজনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, উনি কিন্তু ওনার ডানা যায়নি, ওনার বামায় টিকে ছিল। আর হাইওয়েস গাড়িটা মানে নিচ থেকে উপরে পাহাড়ের দিকে উঠতেছে। সম্ভবত ড্রাইভারের চোখে ঘুম ছিল, নতবা অ্যাবনর্মাল ছিল, নতবা অবস্থা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে মানে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ রাজু। সড়কে মৃত্যুর মিছিল কিন্তু কোনোভাবেই কমছে না। সেক্ষেত্রে গতকাল রাতেও কিন্তু একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ার একেবারে শেষ প্রান্তে, যেখানে ৮ জনের মারা গেছে এবং প্রায় ১১ থেকে ১২ জনের মতো আহত হয়েছে, এমনটি আমরা জেনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আসলে গতকাল রাতে রিল্যাক্স পরিবহনের একটি বাস আসলে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে, বিশেষ করে কক্সবাজার থেকে শহরের দিকে আসছিল একটি মাইক্রো এবং দ্রুতগতির মাইক্রোটি এবং যে রিল্যাক্স বাসটি এখন আপনারা দেখছেন এটি ধানক্ষেতের দিকে পড়ে আছে। তো এই বাসটির মুখোমুখি সংঘর্ষের কারণেই প্রায় ঘটনাস্থলেই ৮ জনের মতো মারা গেছে। আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম, যার বাড়ি এখানে পাশে এবং এটি একটি নির্জন এলাকা, যেখানে রাতে দুর্ঘটনা ঘটলে আসলে উদ্ধারকারী যারা এসেছেন তারা বলছেন এখানে রাতে তেমন কেউ ছিল না, সে কারণে তাদেরকে উদ্ধার করতেও কিছুটা কিন্তু বেগ পেতে হয়েছে এবং গাড়িটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পার্শ্ববর্তী যে ধানক্ষেত রয়েছে সেই ধানক্ষেতে পড়ে গেছে। আপনারা এখন গাড়িটি দেখতে পাচ্ছেন যে বাসটি রিল্যাক্স পরিবহনের বাসটি, এটি কিন্তু পার্শ্ববর্তী যে ধানক্ষেত সেই ধানক্ষেতে কিন্তু পড়ে গেছে। এবং আমি যদি একটু মাইক্রোটির কথা আপনাদেরকে জানাই, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে মাইক্রোটির কোনো অস্তিত্বই কিন্তু এখানে নেই। পুরোপুরি কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মাইক্রোটি এবং সেক্ষেত্রে মাইক্রোর ভিতরে যারা যাত্রীরা ছিল, সেক্ষেত্রে বলা যায় যারা যাত্রীরা ছিল বেশিরভাগ যাত্রী কিন্তু প্রাণ হারিয়েছে।
গেছে। আমরা ফায়ার সার্ভিসের সাতকানিয়ার সিনিয়র সহকারী অফিসারের সাথে কথা বলেছিলাম, মোহাম্মদ ইদিসের সাথে। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছে, তিনি রাত 1:15 খবর পেয়েছে যে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসেছে এবং তারা এখানে উদ্ধার তৎপরতা চালায়। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের লোকজন তারা এসে জানায় আসলে ঘটনাটি, এখানে যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঘটনাটি ছিল অনেকটা ভয়াবহ। তিনি বলছেন যে এখানে যে মাইক্রোটি ছিল, মাইক্রোটি পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাইক্রোটির কোনো অস্তিত্বই নেই এবং সে কারণে সবার মধ্যে কিন্তু চরম একটা উৎকণ্ঠা বিরাজ করছে। এক্ষেত্রে যারা আহত হয়েছে তাদেরকে পার্শ্ববর্তী চকরিয়া, জমজম হাসপাতাল এছাড়া অন্যান্য হাসপাতালেও কিন্তু ভর্তি করা হয়েছে। সেক্ষেত্রে যেদিকে পেরেছে তাদেরকে উদ্ধার করে কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে। তবে সেক্ষেত্রে বলা যায় 8 জন এখানে মারা গেছে এবং প্রায় 10 থেকে 11 জনের মতো এখানে গুরুতর আহত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে একটি বাচ্চা পাওয়া গেছে যার বাবা মা মারা গেছে এবং নানিও মারা গেছে। সেক্ষেত্রে বাচ্চাটি এখানে স্থানীয় একজন মহিলার কাছে আছে, যিনি বাচ্চাটিকে দেখভাল করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়ার শেষ প্রান্তে যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর। চট্টগ্রামের লোহাগাড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, জানাচ্ছিলেন সড়ক দুর্ঘটনার খবর। সকালের সময় আরো থাকছে, বিডি জবসে চাকরির বিজ্ঞাপন দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 5 সদস্য গ্রেপ্তার। পরিচয় গোপনে ব্যবহৃত হতো শত শত বায়োমেট্রিক সিম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যার 8 দিনের মাথায় দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পর পুলিশ চালক সিরাজুলকে আটক করার কথা জানালেও সিরাজুল আবরারকে চাপা দেয়নি। বাস চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াসিন। সে আবরারকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল দুপুরে ব্রিফিংয়ে এই কথা জানায় ডিএমপি। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির একটি বাস মুহূর্তেই ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল বিইউপির শিক্ষার্থী আবরারকে। শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হয়নি, তার উপর দিয়েই চালিয়ে গেল বাসটি। দৃশ্যটি চলতি মাসের 19 তারিখের। মেধাবী শিক্ষার্থী আবরার চৌধুরী বন্ধুদের সঙ্গে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এভাবেই চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনার পর গাড়ি চালক সিরাজুলকে আটক করার কথা জানায় পুলিশ। অথচ সিরাজুল এ ঘটনার ঘণ্টাখানেক আগেই আটক হয়েছে পুলিশের হাতে। আবরারকে চাপা দেয়া বাসটি এর কিছুক্ষণ আগে গুলশানের শাহজাদপুর এলাকায় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে গুরুতর জখম করে। সে সময়ই পুলিশের হাতে আটক হয় গাড়ি চালক সিরাজুল। শাহজাদপুরের কাছে যাওয়ার পরে সেটা বসুন্ধরা হাউজিং থেকে 1-1.5 কিলোমিটার পেছনে একটা ছাত্রীকে ধাক্কা দেয়। মূল চালক যে ড্রাইভার, তার নাম হলো সিরাজুল ইসলাম। পাবলিক তাকে ধরে ফেলেছে, ধরে ট্রাফিক পুলিশের কাছে দিয়েছে। কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত বাসের মালিককে ফোন করে বলে যে এই ঘটনা এরকম পরিত্যক্ত অবস্থায় যে কোনো সময় জ্বালিয়ে দিতে পারে। তখন বাসের মালিক তাকে বলে যে বাবা তুমি যে করেই হোক আমার বাসটাকে রক্ষা করো। আটক সিরাজুলের জবানবন্দি থেকে বিষয়টি জানার পর তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় ইয়াসিনকে। পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। এদিকে 1 মাসেরও কম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্র নষ্ট করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল কখনো মানুষের উন্নতি করতে পারে না। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধাপে ধাপে এগিয়েছেন সভায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দীর্ঘ সংগ্রামের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতির পিতা দেশ স্বাধীনের নকশা করেছিলেন। মন্তব্য করেন, বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই হত্যা করেছিল গণতন্ত্রকে। আমাদের স্বাধীনতা বিরোধীরা পরবর্তীতে তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছিল। বাকশাল এটা ছিল কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের আর্থ সামাজিক কাজে
তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট থেকে সৃষ্টি হওয়া দল মানুষের উন্নয়ন করতে পারে না বলেও মত দেন শেখ হাসিনা। মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা দেশ চালায়, প্রতি রাতে যেখানে কারফিউ থাকে, যতই রাজনৈতিক দল করতে দিক না কেন, সে দেশে আবার গণতন্ত্র কিভাবে থাকে আর গণতান্ত্রিক ধারাটাই বা চলে কিভাবে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না, সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের এগিয়ে চলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করল বিএনপি। এর আগে গতকাল সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর ও মালিবাগ ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আজকে প্রায় ৪৭ বছর স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। সেই স্বাধীনতা আজকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ বন্ধুরা। ওদের চেতনা, এর মধ্যে গণতন্ত্র নেই, ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ ও নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশে দণ্ডিত অপরাধী যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পায়, তাহলে পরে আমাদের সাথে ইউনাইটেড কিংডমের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরকম অনেক দণ্ডিত আসামি সে ভেগে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাসাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। সেই কারণেই আমরা তারেক রহমানকে ফেরত চাই। হাই কমিশনার সাহেব যেটা বলেছেন যে তিনি তার সরকারের সাথে এই ব্যাপারে কথা বলবেন, সেটা এই সমস্যার ব্যাপারে একটা ইতিবাচক সমাধান আমরা করতে পারব। রাজধানীতে দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস। প্রথম অবস্থায় আজিমপুর থেকে ধানমন্ডি ২৭ নম্বর রুটে অত্যাধুনিক ২৫টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় ২ সিটি কর্পোরেশন ও বিআরটিসির সমন্বিত উদ্যোগে চালু হলো এই চক্রাকার বাস সার্ভিস। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। নিরাপদ সড়কের আন্দোলনের পর ছাত্রদের দেয়া দাবির প্রেক্ষিতে বুধবার থেকে রাজধানীতে চক্রাকার রুটে 2টি বাস সার্ভিস চালু হয়েছে। একটি আজিমপুর ধানমন্ডি কলাবাগান রুটে, অন্যটি উত্তরা প্রগতি সরণি মতিঝিল রুটে। বুধবার সকালে রাজধানীর আজিমপুর থেকে ঢাকা সিটি কলেজ, ঝিগাতলা, ধানমন্ডি ২৭, কলাবাগান হয়ে আবার আজিমপুর রোডে চক্রাকার রুটের বাস সার্ভিস চালু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সাথে উত্তর সিটি কর্পোরেশনের বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড, মালিবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল রুটে এই সুবিধা পাবে
পাবেন যাত্রীরা। এই রুটে অনেক স্কুল কলেজ অনেকগুলো জিনিস আছে এবং সাধারণ পাবলিকও আছে। এই রুটের মধ্যে খুব বেশি একটা লুট পড়ে, তো সেই হিসাবে এই বাসটা চালু করাটা খুবই দরকার। কন্ডাক্টরের সাথে ভাড়া নিয়ে ঝামেলা, এখানে উঠাও এখানে নামাও, থেমে থেমে যাওয়া, এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবো। এটা হয়তো বা একটু সুবিধা হবে, কিন্তু ঢাকা শহর তো জ্যামের জন্য বেশি সমস্যা, এই জন্য যানজটটাকে নিরসন করা দরকার। আপনি যদি টোটাল একটা সলিউশন চান তাহলে অবশ্যই ঢাকা থেকে শুরু করে পঞ্চগড়, তেঁতুলিয়া, টেকনাফ সব জায়গাতেই এটা পৌঁছাইতে হবে। চক্রাকার রুটে বাস ব্যবহারে নেওয়া হয়েছে আধুনিক ব্যবস্থাপনা। র্যাপিড পাস কার্ড সিস্টেমে যাত্রীরা ভাড়া দিতে পারবেন। সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। আমরা আশা করি এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে গণপরিবহনের শৃঙ্খলা ফিরে আসবে। এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের 0 পয়েন্ট পর্যন্ত 20টি ডাবল ডেকার বাস চলবে। এতে আমাদের জনগণ, আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাইরা সুবিধা পাবে। ডিএমপি কমিশনার বলেন, নতুন সেবার মাধ্যমে সড়কের শৃঙ্খলা অনেকাংশেই ফিরে আসবে। সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা মেট্রো পুলিশের যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। জেব্রা ক্রসিং বন্ধ করে কোনো গাড়ি রাস্তায় দাঁড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশির মধ্যে চাঁদপুরের ডাক্তার মোজাম্মেল হক সেলিমের লাশ দেশে এসে পৌঁছেছে। এ নিয়ে 3 জনের লাশ দেশে আনা হলো। গত রাত 11:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ দেশে পৌঁছায়। এর ঘণ্টাখানেক পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। নিহত সেলিমের লাশ আনতে নিউজিল্যান্ড গিয়েছিলেন তার ভাই শাহাদাত হোসেন। একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টালে পড়াশোনা শেষ করে 3.5 বছর আগে তিনি উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ড গিয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য মতলব নারায়ণপুর অগ্রণী ব্যাংক থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে যান মোজাম্মেল। ভাইয়ের পড়াশোনার জন্য নেয়া ব্যাংক ঋণ মৌকুব বা পরিশোধের জন্য সরকারের সহায়তা চেয়েছেন নিহতের ভাই শাহাদাত। আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশে মেইলের মাধ্যমে তথ্য জানানো হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, 28শে মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ত্যাগেরও নোটিশ দেওয়া হয়েছে নির্দেশনায়। এর আগে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এর প্রতিবাদে তার বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। উপাচার্যের দাবি, ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিয়েছেন। ফিরদাউস সোহাগের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে 26 মার্চ বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন তারা। পরে দুপুরে অপর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য। এরই প্রতিবাদে বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। দেশীয় চেতনায় স্যার উদযাপন করবেন, তা না করে তারা গার্ডেন পার্টির আয়োজন করেন, সেখানে স্টুডেন্টদের ইভেন ঢুকতেও দেন না। জাতীয় দিবসগুলোতে আমরা যাতে সকল শিক্ষার্থীরা স্বাধীনভাবে এখানে পার্টিসিপেট করতে পারি।
সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন প্রক্টর। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। এদিকে শিক্ষার্থীদের নয় বরং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যেই এই বক্তব্য বলে দাবি উপাচার্যের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যারা বাধাগ্রস্ত করে তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলবো নাকি তারা রাজাকারের পক্ষের শক্তি বলবো, এটাই আমি বলি। ঢালাওভাবে সাধারণ শিক্ষার্থীদের কেন বলবো আমি? দ্রুত বক্তব্য প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ৭১ হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা সহ ৫ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। মামলার অন্য 4 আসামিরা হচ্ছেন মোহাম্মদ আব্দুল খালিক তালুকদার, মোহাম্মদ কবির খান, আব্দুস সালাম বেক ও নুরুদ্দিন। এরা সবাই পলাতক। এই মামলার মোট আসামি ছিল 7 জন। তাদের মধ্যে কারাগারে থাকা অবস্থায় আহমদ আলী এবং যুক্তিতর্ক উপস্থাপনকালীন আব্দুর রহমান নামের 2 আসামি মারা যায়। 1971 সালের 21শে আগস্ট দুপুরে রাজাকার বাহিনী নিয়ে বারহা গ্রামে আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে 2013 সালে এই মামলাটি দায়ের করা হয়। লালমনিরহাটে 5 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি জকিমউদ্দিনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে আদিতমারি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত 17 মার্চ দুপুরে আদিতমারি উপজেলার ওই শিশুটি তার বাড়ির পাশের জকিমউদ্দিনের সেলুনে চুল কাটাতে যায়। এ সময় সে সুযোগ বুঝে সেলুনের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন জকিমউদ্দিনকে আসামি করে আদিতমারি থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। গতরাতে অভিযুক্ত জকিমউদ্দিনকে গ্রেপ্তারের জন্য দুর্গাপুরের এক বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় আদিতমারি থানার পুলিশ আমাদের সদর হাসপাতালে নিয়ে আসে এবং আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এখন সে সার্জারি বিভাগে ভর্তি আছে। সে এখন আশঙ্কামুক্ত। ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবস ব্যবহার করে এমন বিজ্ঞাপন তৈরি করত। এছাড়া নিজেদের পরিচয় গোপনের জন্য ব্যবহার করত বিকাশ ও রকেট অ্যাকাউন্ট সম্বলিত বিভিন্ন মোবাইল কোম্পানির শত শত বায়োমেট্রিক সিল। কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ডেল্টা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম স্টোর ম্যানেজার। আকর্ষণীয় বেতন, থাকাও যাবে পরিবার সহ। এক কথায় লোভনীয় অফার। অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবসের এমন বিজ্ঞাপনের আড়ালে দিনের পর দিন চলেছে প্রতারণা, যে ফাঁদে পা দিয়ে এরই মধ্যে সর্বশান্ত হয়েছেন হাজারো তরুণ। মঙ্গলবার এমনই এক প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। চক্রের প্রধান শাহিন হায়দার। প্রাথমিকভাবে চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন তিনি। হাসান ও তাজুলের দায়িত্ব ছিল অন্যের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করা। বিডি জবসে একজন লোক আছে মুস্তাফিজ রহমানে, এটাতে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিলে পরে কেউ আবেদন করলে ওই আবেদন থেকে আমার নাম্বারটা দেয়। আমি কথা বলি, আমার নীলক্ষেত দোকান আছে, অবিকল এটা বানাই দিতাম আর কি, তারিখ তুরিখ চেঞ্জ করে। পুলিশ বলছে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অসম প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের সরলতার সুযোগেই সিম রেজিস্ট্রেশন করে অপরাধী চক্র। বিডি জবসের কতিপয় কর্মচারী সরাসরিভাবে এই প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে আমাদের শত শত মানুষের কাছ থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতিয়ে নিচ্ছে। এদিকে নিজেদের কেউ এমন অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিডি জবস। আমরা নিজস্ব ইনভেস্টিগেট করছি এবং আমরা বলেছি যে ওনাদের যদি কোনো ইনফরমেশন লাগে সে ব্যাপারে আমরা পুরোপুরি আমাদের সাইড থেকে সহায়তা করা হবে। এমন প্রতারক চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও গ্যাস বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো চলবে না। বুধবার বিকেলে সচিবালয়ে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে মন্ত্রীর বৈঠকে এসব কথা উঠে আসে। প্রতি বছরের মতো রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার ও মজুতের সবশেষ অবস্থা পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। এবারের বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি। ট্রান্সপোর্টেশন, চাঁদাবাজি এগুলি আমাদের মৌলভীবাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বাহির সাইডটা যদি আপনারা একটু দেখেন, চিটাং থেকে ঢাকা এই সব বিষয়গুলো যদি দেখেন, তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। ইলেকট্রিসিটি বা গ্যাসে কোনো সমস্যা হয় তখন তো আর আমাদের কিছু করার থাকে না। সেখানে প্রোডাকশন 100 টন হলে সেখানে আসে 50-60 টন, বিগত লেস গ্যাস প্রেশার। সমস্ত আইটেমগুলো আছে, আপনারা কপারেশন করেন, আমরা কপারেশন করে আপনাদের সাথে বাজারটাকে স্থিতিশীল রাখি। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে আশ্বস্ত করে কোনোভাবেই পণ্য মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন মন্ত্রী। সংযমের মাস, যারা যেন সেই ধর্মীয় মূল্যবোধ এবং সেই পবিত্রতার কথা চিন্তা করে আমরা কাজ করি। একটা বড় হেডেক আমাদের এই চাঁদাবাজি, আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না। ব্যবসায়ীরা জানান, রমজানের জন্য সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে। পাইকারি ও খুচরা পর্যায়ে অতি মুনাফা না করলে দাম বাড়বে না। বলুন, 8 আনার থেকে 1 টাকার বেশি অধিক প্রফিট করতে পারবে না। 5 টাকা রিটেলার প্রফিট করবে। যদি এই সিস্টেমটা ডেভেলপ হয়, কোনোদিনই এই মিটিং এর মধ্যে তর্ক বিতর্ক আসবে না। 8 আনা লাভ এটা অনেক। খুচরা পর্যায়ে আপনারা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করেন এবং নিয়ন্ত্রণ করেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রমজানে 3 লাখ টন ভোজ্য তেল, 3 লাখ টন চিনি, 5 লাখ টন পেঁয়াজ, 80,000 টন ছোলা, 18,000 টন খেজুরের চাহিদা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহতের ঘটনায় জড়িতরা কেউ নিরাপত্তা বাহিনীর হাত থেকে ছাড় পাবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এ. মতিউর রহমান। গতকাল বাগাইছড়িতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, হামলার 9 দিনেও হামলার কোনো আসামিকে গ্রেফতার করা না গেলেও জড়িতদের শনাক্তে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা সদরে গিয়ে হামলায় হতাহতদের স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন তারা। গত 18 মার্চ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইচুরির 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই 7 জন।